দেখেন, যখনই আমরা 1947 সালের আগের কথা বলি তখন আমরা বলি যে ব্রিটিশরা আমাদের কলোনাইজ করেছিল, কিন্তু এই কথাটা একদমই ভুল। কারণ ইন্ডিয়াকে কলোনাইজ করেছিল একটি প্রাইভেট কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। Now you must have heard of the British East India Company, the company that ruled India and a large part of the Indian subcontinent for 250 years. এখন প্রশ্ন হলো, যে ভারতবর্ষকে দখল করতে এসে বড় বড় রাজা বাদশারা পরাজিত হচ্ছিল, মুঘলদের কয়েক দশক লেগে গিয়েছিল এই সম্পূর্ণ ভারতবর্ষ দখল করতে, সেখানে 125 জনের একটি ছোট্ট কোম্পানি মাত্র 72,000 পাউন্ড নিয়ে এসে কি করে সম্পূর্ণ ভারতবর্ষকে দখল করে ফেলল? কি করে এই একটি ছোট্ট কোম্পানির কাছে ভারতের বড় বড় শাসকেরা পরাজিত হলো? কি করে বা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের $45 ট্রিলিয়ন লুট করেছিল? আসুন এসব বিষয় বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। শুরুটা 1599 সালে, যখন মশলা পুরো পৃথিবীতে জনপ্রিয় হওয়া শুরু করে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে। তখন ব্ল্যাক পেপার বা গোলমরিচকে ব্ল্যাক গোল্ডও বলা হতো। এই মশলার ট্রেডে আবার ডাচরা এগিয়েছিল এবং এই ব্রিটিশদেরও এই ডাচরাই মশলা সাপ্লাই করত। কিন্তু 1599 সালে এই ডাচরা মশলার দাম কিছুটা বাড়িয়ে দেয় এবং এই বিষয়টা ব্রিটিশরা অ্যাকসেপ্ট করতে পারেনি এবং তারা ডিসাইড করে যে আমরা ডাচদের থেকে আর মশলা কিনবো না, এখন থেকে আমরা নিজেরা এই মশলা ট্রিট করব। এই বিষয়টি নিয়ে লন্ডনের 24 মার্চেন্টের একটি মিটিং হয় এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানি দ্বারা ট্রেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা 125 জন শেয়ার হোল্ডার্সকে কনভিন্স করে 72,000 পাউন্ড কালেক্ট করে একটি নতুন কোম্পানি বিল্ড আপ করে, যার নাম দেওয়া হয় দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। কোম্পানি বিল্ড আপের পর তারা কুইন এলিজাবেথ ফার্স্টের কাছে যায় এই নতুন কোম্পানিটির অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। 31 ডিসেম্বর 1599 কুইন এলিজাবেথ ফার্স্ট এই কোম্পানিকে একটি রয়্যাল চার্টার দেয়। এই রয়্যাল চার্টার দেওয়ার মানে এই কোম্পানিটা এখন থেকে অন্যান্য দেশে যেয়ে সেখান থেকে মশলা এবং অন্যান্য প্রোডাক্ট কম দামে কিনে ইউরোপে এসে বেশি দামে সেল করতে পারবে। কিন্তু এই রয়্যাল চার্টারটি মাত্র 15 বছরের জন্য দেওয়া হয়েছিল এবং একটি স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে দেওয়া হয়েছিল। অন্যান্য দেশের কোম্পানির সাথে এই কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য কুইন এলিজাবেথ ফার্স্ট এই কোম্পানিকে কিছু আলট্রা ফ্যাসিলিটিস দিয়েছিলেন, যেমন ব্রিটেন থেকে সেকেন্ড কোনো কোম্পানি ওইসব স্পেসিফিক এরিয়ায় যাবে না। কোম্পানি নিজেদের কারেন্সি চালাতে পারবে, নিজেদের ল রাখতে পারবে, নিজেদের ফরেন পলিসি তৈরি করতে পারবে, এমনকি কোর্ট চালাতে পারবে, এমপ্লয়ীদের পানিশমেন্ট দিতে পারবে এবং নিজেদের মিলিটারিও রাখতে পারবে। এই সব ফ্যাসিলিটিস নিয়ে যাত্রা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যাত্রার প্রথম দিকে তাদের ইন্ডিয়াতে আসার কোনো পরিকল্পনা ছিল না। তারা প্রথম দিকে ইন্দোনেশিয়ার বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করে এবং এই সব আইল্যান্ডে স্পাইস ট্রেড অনেক বেশি হচ্ছিল সেই পার্টিকুলার টাইমে। তারা যখন সেখানে পৌঁছায় তারা গিয়ে দেখে যে স্প্যানিশ, পর্তুগিজ, ডাচ সেখানে অলরেডি ট্রেড করছে এবং ডাচ যে কোম্পানি ছিল সেটি অনেক বড় ছিল এবং তাদের মিলিটারি পাওয়ারও অনেক বেশি ছিল। তারা সেখানে নতুন কোনো কোম্পানিকে অ্যালাউ করতে অস্বীকার করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার কারণে এই কোম্পানি ব্যাক টু ব্যাক ইংল্যান্ড চলে আসে। তো এরপর তারা আবার প্ল্যান করে এবং এবার তারা সরাসরি ইন্ডিয়াতে ট্রেড করার সিদ্ধান্ত নেয়, যার কারণে কোম্পানির নাম পরিবর্তন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাখা হয়। 1608 সালে উইলিয়াম হকিন্স যে কোম্পানির ডিপ্লোম্যাট, তাকে একটি শিপ দেওয়া হয় এবং সে 24 আগস্ট ইন্ডিয়ার সুরাতে এসে পৌঁছায়। সেই সময় ইন্ডিয়ার বেশিরভাগ অঞ্চল মুঘলদের আন্ডারে ছিল এবং কিছু কিছু অঞ্চল শাসন করতো অন্যান্য রাজাবাদশারা। তো সেই সময় যখন উইলিয়াম হকিন্স এখানে আসে তখন সে বুঝতে পারে যদি আমাদের এখানে ট্রেড করতে হয় তবে মুঘলদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। সেই সময় আগ্রা ছিল মুঘলদের রাজধানী এবং এই উইলিয়াম সরাসরি সুরাত থেকে আগ্রা পৌঁছায় এবং সম্রাট জাহাঙ্গীরের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের এন্ট্রি করিয়ে পর্তুগিজদের সাথে সম্পর্ক খারাপ করতে চাচ্ছিলেন, যার কারণে সে এই ইংরেজদের প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। অন্যদিকে 24 মার্চ 1603 কুইন এলিজাবেথ ফার্স্টের ডেথ হয় এবং ওই একই ডেটে ইংল্যান্ডের নতুন রাজা হয় কিং জেমস। কোম্পানির ডিপ্লোম্যাট সরাসরি কিং জেমসের কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে যে যদি ইংল্যান্ডের কিং সরাসরি কোনো ডিপ্লোম্যাট
ইন্ডিয়াতে পাঠায়, তবে তার কথা সম্রাটরা সিরিয়াসলি নেবে। কিং জেমস এই কথাটা মেনে নেয় এবং 18 সেপ্টেম্বর 1615 সালে সে একজন অফিসিয়াল ডিপ্লোম্যাট স্যার থমাস রোকে পাঠায়। স্যার থমাস রো আগ্রা গিয়ে পৌঁছায় এবং সেখানে সে জাহাঙ্গীরের সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে কিছু গিফট দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ায় ট্রেড করে তবে এর বিনিময়ে কোম্পানি মুঘলদের কিছু অর্থ পে করবে। ফাইনালি 3 বছর পর মুঘল সম্রাট জাহাঙ্গীর এই কোম্পানিকে একটি স্পেসিফিক এরিয়ায় ট্রেড করার সুযোগ দেয় এবং যার বিনিময়ে কোম্পানিকে প্রতি বছর কিছু টাকা পে করতে হবে। স্যার থমাস রো কোম্পানির ডিপ্লোম্যাটকে বোঝানোর চেষ্টা করে যে মুঘলরা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাদের সাথে যুদ্ধ করে বা তাদের কথার বিপরীতে যে আমাদের কোনো কিছু করার সম্ভাবনা নেই, তাই যতটুকু তোমাদের এরিয়া দেওয়া হয় সেখানে তোমরা ট্রেড শুরু করো এবং কম দামে তোমরা এখান থেকে পণ্য কিনে ইউরোপে যে বেশি দামে সেল করো। এরপর কোম্পানি ধীরে ধীরে স্ট্যাবলিশ হওয়া শুরু করে এবং তারা যেখানে সুযোগ পাচ্ছিল সেখানে ট্রেড শুরু করছিল, কিন্তু কোম্পানির তেমন প্রফিট হচ্ছিল না যেমনটা তারা আশা করছিল, তাই তারা অন্যান্য এরিয়া দেখছিল। তো অবশেষে তাদের নজর পড়ে বাংলার দিকে। সেই পার্টিকুলার টাইমে শুধু এশিয়ায় নয়, পুরো পৃথিবীতে সবচেয়ে ডেভেলপ এরিয়া ছিল এই বাংলা। উৎপাদন ক্ষমতা, কৃষি বা তৈরি পোশাক সব দিক দিয়ে ভরপুর ছিল এই বাংলা অঞ্চলটি। সে সময় বাংলার গভর্নর ছিল শায়েস্তা খান। তিনি এবার ইংরেজদের তেমন পছন্দ করতেন না। শায়েস্তা খানকে মানাতে কোম্পানি উইলিয়ামকে পাঠায় এবং সে অনেকাংশে সফল হয় এবং ছোট পরিসরে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড শুরু হয়। 1681 সালে কোম্পানির ডাইরেক্টর চেঞ্জ করা হয় এবং নতুন ডাইরেক্টরের নাম ছিল জোসিয়া চাইল্ড। তিনি তেমন এগ্রিমেন্ট বা নিয়মকানুন পছন্দ করতেন না এবং যে এগ্রিমেন্ট হয়েছিল বাংলার নবাবের সাথে তিনি সেগুলো ভঙ্গ করা শুরু করে, যার কারণে বাংলার নবাব তাদের ট্যাক্স 2% থেকে বৃদ্ধি করে 3.5% করে দেয়, যার কারণে জোসিয়া চাইল্ড এই অতিরিক্ত ট্যাক্স দিতে অস্বীকার করে এবং সে মুঘলদের সাথে যুদ্ধ ঘোষণা করে। জোসিয়া চাইল্ড ইংল্যান্ড থেকে 19টি জাহাজ, 200টি কামান এবং 600 জন সোলজার নিয়ে আসে যুদ্ধ করার জন্য, কিন্তু মুঘল আর্মি ছিল অনেক বেশি পাওয়ারফুল। তারা ইজিলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে দেয় এবং তাদের যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলো দখল করে ফেলে এবং অনেককে বন্দি করা হয়। এই সব দেখে কোম্পানি বুঝতে পারে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে, তাই তারা মুঘলদের কাছে ক্ষমা চাইতে থাকে এবং অবশেষে 1990 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাদেরকে ক্ষমা করে দেয়। একই সাথে 1.50 লাখ টাকা পরিমাণ একটি জরিমানা আরোপ করা হয় এবং এরপরে বেশ কয়েক বছর ধরে এই কোম্পানি কোনো যুদ্ধ করার সাহস দেখায় না। 1707 মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং এরপরে মুঘল সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে যায়। এরপর মুঘলদের মাঝে ক্ষমতা নিয়ে অনেক দ্বন্দ্ব দেখা যায় এবং 1717 সালে মুঘল সম্রাট হন ফারুক। এরপর ইংরেজরা মুঘলদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য ফারুককে বিভিন্ন গিফট দিতে থাকে এবং আরেকটি ঘটনা ঘটে যে ফারুক একবার অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই সে সুস্থ হয়ে উঠতে পারছিল না। অবশ্যই ইংরেজদের সহযোগিতায় সে সুস্থ হয়ে যায়, যার কারণে ইংরেজদের বিভিন্ন দাবি দেওয়া সম্রাট ফারুক মেনে নিতে বাধ্য হয়। একদিকে মুঘলের রাজ্যের যে ডিপ্লোম্যাট ছিল তারা নিজেদের নবাব ঘোষণা করছিল, অন্যদিকে মারাঠা এম্পায়ারের যে রাজা ছিল তারাও মুঘলদের উপর আক্রমণ করে মুঘলদের অনেক জমি দখল করে ফেলে, যার কারণে মুঘল এম্পায়ার প্রায় পুরোপুরি শেষ হয়ে যায় এবং তাদের কোনো আর্নিংয়ের সাইড থাকে না। অনলি বাংলা থেকে তাদের কিছু পরিমাণ ট্যাক্স পে করা হচ্ছিল। সম্রাট ফারুক ইংরেজদের বাংলায় ফ্রিতে ট্রেড করার সুযোগ দেয় এবং যার কারণে বাংলার ইকোনমি অনেকটা দুর্বল হয়ে যায়। অন্যদিকে মুঘল সাম্রাজ্যের যে 12টি সেক্টরে ভাগ ছিল তাদের অধিকাংশই স্বাধীন হয়ে যায় এবং বিভিন্ন স্টেটগুলো, বিভিন্ন রাজ্যগুলো বিভিন্ন নবাব দ্বারা শাসিত হচ্ছিল। তেমনি বাংলাও নবাব দ্বারা শাসিত হচ্ছিল, কিন্তু বাংলার যে নবাব সে মুঘলদের বার্ষিক একটি অ্যামাউন্ট পে করত। অন্যদিকে 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় এবং তারপরে ক্ষমতায় আসে নবাব সিরাজউদ্দৌলা। তিনি ইংরেজদের বিভিন্ন আচরণে ক্ষুব্ধ ছিলেন, যার কারণে নবাব সিরাজউদ্দৌলা প্রথমবারের মতো তার 30,000 সেনা নিয়ে কলকাতায় ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করে এবং সেখানে আক্রমণের পর অনেক ইংরেজ সেখান থেকে পালিয়ে যায় এবং অনেককে বন্দী করা হয়।
এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধের যে লোকজন ছিল তাদেরকে একত্রিত করা শুরু করে, যেমন মীর জাফর, রায়তুল্লভ, অমিচাঁদ, তাদেরকে একত্রে নিয়ে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব বাজেভাবে হেরে যায়। এরপর মীর জাফরকে বাংলার নবাব করা হয়, কিন্তু তার হাতে তেমন ক্ষমতা ছিল না। সকল ট্যাক্স খাজনা আদায় করতো ইংরেজরা এবং সেই ট্যাক্স আদায় করে তারা সেই টাকা দিয়ে বাংলা থেকে পণ্য কিনে ইংল্যান্ডে পাচার করত, যার কারণে মীর জাফরও পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে চলে যায় এবং এর কারণে ইংরেজরা মীর জাফরকে ক্ষমতায় থেকে সরিয়ে মীর কাসিমকে ক্ষমতায় বসায় এবং মীর কাসিমও পরবর্তীতে এই একই কাজ করে, যার কারণে মীর কাসিমের পরিবর্তে আবার মীর জাফরকে নবাব বানানো হয়। অন্যদিকে মীর কাসেম আওয়াধ এবং মুঘল সম্রাটকে সাথে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধের নাম ছিল ব্যাটেল অফ বক্সার। কিন্তু আনফর্চুনেটলি তারা এই যুদ্ধেও হেরে যায়। 1757 সালে পলাশির যুদ্ধে এবং 1764 সালে বক্সারের যুদ্ধে পরপর দুইটা যুদ্ধে জয়ের পর ইংরেজরা পুরো বাংলাকে দখল করে ফেলে এবং এরপর বাংলা সহ যে মুঘল সাম্রাজ্য ছিল সেই সবটুকু ব্রিটিশদের আন্ডারে চলে যায়। মুঘল সাম্রাজ্য দখলের পর ব্রিটিশদের নজর পড়ে মহীশূর সাম্রাজ্যে এবং সেই সময় মহীশূর এবং মারাঠা সাম্রাজ্য ছিল ভারতবর্ষের অন্যতম দুইটি বড় শক্তি এবং এই শক্তি দুটিকে পরাজিত করার জন্য ব্রিটিশরা একটি কৌশল অবলম্বন করে। যেমন প্রথমে ইংরেজরা মারাঠা সাম্রাজ্যকে সাথে নিয়ে মহীশূর দখল করে এবং পরবর্তীতে যখন মারাঠা এম্পায়ার দুর্বল হতে থাকে তখন সময় বুঝে ইংরেজরা মারাঠাও দখল করে ফেলে। এর মাধ্যমে ভারতবর্ষের অধিকাংশ এলাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে যায়। এছাড়াও কোম্পানি বিভিন্ন রুলস এবং পলিসি বানায়, যেমন যদি কোনো রাজার পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্যটি অটোমেটিক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে আসবে এবং কোম্পানি 1857 সাল পর্যন্ত ভারতবর্ষের সব সম্পদ প্রায় লুট করে এবং সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় $45 ট্রিলিয়ন। এরপর সিপাহী বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং পরবর্তী 100 বছর ব্রিটিশ সরকার পুরো ভারতবর্ষকে শাসন করে। In 1858, the British government ended the company's rule in India. কোম্পানি কিভাবে বাংলা দখল করলো, কিভাবে মারাঠা দখল করলো এবং কিভাবে পরবর্তী 100 বছর ব্রিটেন সরকার এই পুরো ভারতবর্ষকে শাসন করে, সেই নিয়ে আলাদা আলাদা টপিকে ভিডিও হবে। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আর এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।